আমরা আজকে পড়বো থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কে, প্রপোজড বাই হাওয়ার্ড গার্ডেনার। মানে এই থিওরিটা যিনি দিয়েছিলেন তার নাম হলো হাওয়ার্ড গার্ডেনার। এই থিওরিটা তিনি প্রস্তাবনায় আনেন 1983-তে। এই থিওরিটা এতটা ইম্পর্ট্যান্ট এই কারণের জন্যই, কারণ এই থিওরিতে হাওয়ার্ড গার্ডেনার একটা নতুন আইডিয়াকে সবার সামনে নিয়ে আসলেন। সেটা হলো ইন্টেলিজেন্স কোনো সিঙ্গেল এবিলিটি নয়। তিনি বললেন যে ইন্টেলিজেন্স হলো মাল্টিপল অ্যান্ড ডিস্টিংক্ট ক্যাপাবিলিটিস। ফার্স্ট যখন ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু হয় তখন গাল্টন তিনি বলেছিলেন যে ইন্টেলিজেন্স হলো একটা সিঙ্গেল এবিলিটি, মানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা নির্দিষ্ট লেভেলের এই ইন্টেলিজেন্স থাকবে, আর সেইটাই তার বিভিন্ন কাজকর্মকে প্রভাবিত করবে। মানে যার ইন্টেলিজেন্স লেভেল হাই হবে সে ব্যক্তি সহজেই কোনো কাজবাজকে শিখতে পারবে, প্রবলেম সলভ করতেও পারবে, মানে সে বুদ্ধিমান হবে, সে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হবে। আর যে ব্যক্তির ইন্টেলিজেন্স লেভেল কম তার মানে সে একটু বোকা, কাজকর্মে সে একটু প্রবলেম ফেস করবে, এরকম আর কি। পরে চার্লস পিয়ারম্যান এলো, তিনি আইডিয়া দিলেন কিসের না জেনারেল ইন্টেলিজেন্সের। মানে একজন ব্যক্তির মধ্যে নির্দিষ্ট লেভেলে ইন্টেলিজেন্স থাকবে, ঠিক যেরকম গার্টন বলেছিল, আর যেটা তার বিভিন্ন কাজকর্মকে প্রভাবিত করবে, যেরকম আর কি গার্টন বলেছিল ঠিক সেরকম একটা আইডিয়া। আলাদা এটাই যে চার্লস পিয়ারম্যান শুধু জেনারেল ইন্টেলিজেন্সের আইডিয়া দেয়নি, সাথে এস ফ্যাক্টর অর্থাৎ স্পেসিফিক ইন্টেলিজেন্সের একটা আইডিয়া দিয়েছিল, যেটা যদি আমরা একটু পরে পড়বো যখন আমরা চার্লস পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি পড়বো। আপাতত এটুকু জানলেই হবে। তারপরে অ্যালফ্রেড বিনেট যিনি আইকিউ টেস্ট তৈরি করলেন, তিনি কি করলেন যে আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সকে মাপার জন্য একটা টেস্ট বানালেন, যেটা হলো আইকিউ টেস্ট। এটা শর্ট ফর্ম আইকিউ টেস্ট, ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স কোশেন্ট, যেটা দিয়ে কি মাপা যেত না জেনারেল ইন্টেলিজেন্সকে মাপা যেত। তার মানে এখনো পর্যন্ত ইন্টেলিজেন্সকে যেভাবে বিচার করা হচ্ছিল সেটা হলো এটা একটা জেনারেল ফ্যাক্টর, মানে একটা সিঙ্গেল এবিলিটি যেটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকবে, আর সেটার দ্বারা বিভিন্ন কাজবাজ প্রভাবিত হবে। কিন্তু হাওয়ার্ড গার্ডনার যখন ইন্টেলিজেন্সকে স্টাডি করলেন, তিনি এই যে জেনারেল ইন্টেলিজেন্সের আইডিয়াটাকে রিজেক্ট করে দিলেন। গার্ডনার আর্গুড দ্যাট ইন্টেলিজেন্স ইজ নট সিঙ্গেল ফিক্সড এবিলিটি। গার্ডনার বললেন যে ইন্টেলিজেন্স কোনো সিঙ্গেল এবিলিটি নয়, আবার ফিক্সড এবিলিটিও না। মানে এমন হবে না যে কেউ জন্মগত বুদ্ধিমান আর সে বুদ্ধিমানই থাকবে, আর যে জন্মগত বুদ্ধিমান নয় সে বুদ্ধিমান কোনোদিন হবে না। এই আইডিয়াটাকে গার্ডিয়ান রিজেক্ট করলেন। আরও তিনি বললেন যে যেহেতু ইন্টেলিজেন্স কোনো জেনারেল এবিলিটি নয়, তাহলে ইন্টেলিজেন্সকে আইকিউ টেস্টের মাধ্যমে শুধু টেস্ট করা পসিবল না, কারণ আইকিউ টেস্ট স্পেসিফিক্যালি শুধু একজনের জেনারেল ইন্টেলিজেন্সকে টেস্ট করে, রাদার এ সেট অফ মাল্টিপল ডিস্টিংক্ট ক্যাপাবিলিটিস। মানে তিনি ইন্টেলিজেন্সকে বোঝার ক্ষেত্রে বলেন যে ইন্টেলিজেন্স একটা মাল্টিপল মানে অনেকগুলো ক্যাপাবিলিটিস, আর ডিস্টিংক্ট মানে একে অপরের থেকে আলাদা, যেগুলো কি করে, যেগুলো একজন ইন্ডিভিজুয়ালকে হেল্প করে তার এনভায়রনমেন্টকে পরিচালনা করার ক্ষেত্রে আর প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তিনি কত ধরনের ইন্টেলিজেন্স সম্পর্কে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন 8 প্রকার ইন্টেলিজেন্সের কথা। আমরা একে একে এই 8 প্রকার ইন্টেলিজেন্স সম্পর্কে জেনে না। 1 নম্বর হলো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, সেন্সিটিভিটি টু স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। মানে রিটেন আর স্পোকেন ল্যাঙ্গুয়েজের প্রতি তার সংবেদনশীলতা থাকবে, মানে ওয়ার্ড, তারপরে গ্রামার, এই সমস্ত জিনিসের প্রতি তার একটা সংবেদনশীলতা, মানে সেই জিনিসগুলোকে খুব সহজেই বুঝতে পারে যে কোন ওয়ার্ডটাকে কোথায় ব্যবহার করতে হবে, কোন গ্রামারটা দিলে মানে গ্রামারটা কীভাবে সে ইউজ করবে, গ্রামারের ভালো জ্ঞান থাকবে তার। স্কিলস কী কী আছে? স্কিলস হলো রাইটিং, স্টোরি টেলিং, ডিবেটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লার্নিং ল্যাঙ্গুয়েজেস। রাইটিং মানে সে লিখতে পারবে ভালো করে, এমনভাবে লিখবে যাতে লোকে বুঝতে পারে, তা তার লেখা পড়তে ভালো লাগে। স্টোরি টেলিং, তার গল্প বলার এবিলিটি অনেক ভালো হবে, মানে সে খুব সহজেই মানে সে এমনভাবে গল্প বলবে যে গল্প শুনতে লোকের ভালো লাগবে। ডিবেটিং মানে সে তর্ক বিতর্ক অনেক ভালো হবে। অ্যান্ড লার্নিং ল্যাঙ্গুয়েজেস, সে নতুন নতুন ভাষা সম্পর্কে শিখতে মানে খুব সহজে শিখে যাবে, তাদের গ্রামার সম্পর্কে, তাদের ওয়ার্ড সম্পর্কে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের
তার দক্ষতা অনেক বেশি থাকবে অন্যান্য ব্যক্তিদের তুলনায়। এক্সাম্পল কেরিয়ার্স কি? এক্সাম্পল কেরিয়ার্স বলতে কি বলছেন? যেখানটায় মানে যাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স অনেক বেশি থাকে সেই ধরনের কেরিয়ারগুলো, মানে যেসব কেরিয়ারে ব্যক্তির লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়ে। যেমন কি অথর্স মানে লেখক বা লেখিকা। অবশ্যই লেখক লেখিকাদের ক্ষেত্রে তাদের রাইটিং স্কিল ভালো হবে, তাদের স্টোরি টেলিং এবিলিটি অনেক ভালো হবে। অবশ্যই ল্যাঙ্গুয়েজের ভাষার জ্ঞান থাকবে তাদের ক্ষেত্রে। তারপরে কি জার্নালিস্টদের ক্ষেত্রে ওয়ার্ড সিলেকশন, স্টোরি টেলিং বা ডিবেটিংয়ে তাদের একটা দক্ষতা থাকে। লয়ার্স অবশ্যই তাদের ডিবেটিংয়ের দক্ষতা থাকে, তারা একে অপরের সাথে তর্ক বিতর্কে জড়ায়। তাদের ওয়ার্ড সিলেকশন, তারা যেভাবে জাজকে বোঝাচ্ছে যে কি ঘটনা ঘটেছিল, তার পিছনে কি কারণ হবে, তার উপরে নির্ভর করছে যে ব্যক্তির লয়ার সেই ব্যক্তি মানে বাঁচবে কি বাঁচবে না, শাস্তি পাবে কি পাবে না, সেই জিনিসটা নির্ভর করে তার লয়ারের ওপরে আর লয়ারের দক্ষতার ওপরে, যে সে কত ভালো ডিবেট করতে পারে, কত ভালো তার স্টোরি টেলিং এবিলিটি আছে ইত্যাদি। আর কি পাবলিক স্পিকার, অবশ্যই পাবলিক স্পিকারের স্টোরি টেলিং এবিলিটি অনেক ভালো হয়, রাইটিং স্কিলস অনেক ভালো হয়, তাদের ওয়ার্ড সিলেকশন অবশ্যই অনেক ভালো হয়। তারপর আমরা পড়বো 2 নম্বর যে ইন্টেলিজেন্স, সেটা হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। এবিলিটি টু অ্যানালাইজ প্রবলেমস, ডিটেক্ট প্যাটার্নস অ্যান্ড থিঙ্ক লজিক্যালি। মানে অ্যানালাইজ প্রবলেমসকে অ্যানালাইজ করার দক্ষতা। অ্যানালাইজ মানে কি? মানে একটা প্রবলেমকে বিভিন্ন খণ্ডে ভাগ করা আর সেগুলোর মধ্যে প্যাটার্ন রেকগনাইজ করা, তার রিলেশন রিকগনাইজ করা, প্রত্যেকটা খণ্ডকে ইন্ডিভিজুয়ালি সলভ করা। যখন আমি একটা প্রবলেমকে বিভিন্ন খণ্ডে ভাগ করলাম, সেই প্রবলেমসগুলোকে সলভ করছি। যখন আমি একটা বড় প্রবলেমসকে সলভ করতে পারছি না, তখন আমি সেটাকে খণ্ডে খণ্ডে ভাগ করে নিচ্ছি আর সেই ছোট ছোট প্রবলেমসগুলোকে আমি সলভ করছি। যেটা অ্যানালাইজের মধ্যে আবার কি পড়ে, যে ওটা কি ধরনের প্রবলেম সেটাকেও বিচার করতে পারা, সেই প্রবলেমটা কি সলিউশনের দ্বারা সলভ হবে সেটাকেও বিচার করতে পারা, এই সমস্ত কিছু অ্যানালাইজের মধ্যে পড়ে। ডিটেক্ট প্যাটার্নস মানে প্যাটার্নকে রেকগনাইজ করা। একজন লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স যার বেশি, সে পরীক্ষার আগে কি করবে? সে পরীক্ষার আগে প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে ভালো করে ঘেঁটে রেকগনাইজ করার চেষ্টা করবে যে কোন কোন টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসছে। তেমন সে প্যাটার্ন রেকগনাইজেশন তার খুব ভালো, আর সে সেই সব টপিকগুলোকেই পড়ার চেষ্টা করবে বেশি করে। থিঙ্ক লজিক্যালি মানে সে লজিক্যালি থিঙ্কিং করবে, তার ভাবনা চিন্তা লজিক্যাল হবে। স্কিলস কী কী দরকার এক্ষেত্রে? ম্যাথামেটিক্যাল রিজনিং, সায়েন্টিফিক থিঙ্কিং অ্যান্ড হাইপোথেসিস টেস্টিং। ম্যাথামেটিক্যাল রিজনিং বলতে সে হিসাব নিকাশের ক্ষেত্রে ভালো হবে। সায়েন্টিফিক থিঙ্কিং, সে ভাবনা চিন্তা কেমন করবে? সায়েন্টিফিক্যালি ভাবনা চিন্তা করবে, কোনো কিছুকে লজিক্যালি বিচার করবে, সেটাকে দেখবে যে অ্যাকচুয়ালি পৃথিবীতে ঘটছে কি ঘটছে না, তার পিছনে এভিডেন্স কোনো আছে কি আছে নেই, এই সমস্ত কিছুকে সে বিচার বিবেচনা করবে যখন সে কোনো কিছু ভাববে। হাইপোথেসিস টেস্টিং মানে সে একটা পসিবল সলিউশনকে বিচার করবে আর তারপরে দেখবে সেটা অ্যাকচুয়ালি কাজ করছে কি করছে না, এটাকে আমরা হাইপোথেসিস বলি। হাইপোথেসিস নর্মালি রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানটায় ধরো একটা এক্স প্রবলেম, তার ক্ষেত্রে আমি ধরলাম যে এ তার সলিউশন, এটা আমি ধরলাম, এটা হলো হাইপোথেসিস। এবার আমি টেস্ট করব, করে দেখবো যে এক্স প্রবলেমের ক্ষেত্রে কি এ সলিউশন কাজে লাগছে নাকি লাগছে না। যদি দেখি যে এক্স প্রবলেমের ক্ষেত্রে এ সলিউশন কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমার হাইপোথেসিসটা হলো ট্রু হাইপোথেসিস, মানে ঠিক হাইপোথেসিস হয়েছে। আর যদি ভুল হয়, তাহলে মানে আমার যদি এ সলিউশন কাজ না করে, তার মানে আমি যে হাইপোথেসিস বানিয়েছিলাম সেটা রিজেক্টেড হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কী হয়, আমি যখন আমার কাছে কোনো সলিউশন ছিল না, বাট আমি সেখানটায় একে ধরে কাজ করা শুরু করেছিলাম, আর সেই কাজ করার ক্ষেত্রে আমি অনেক কিছু তথ্য পেয়ে গেছি, আর সেই তথ্যের ভিত্তিতে আমি নতুন কোনো সলিউশন আবার বার করতে পারবো, সেটাকে আবার হাইপোথেসিস বানিয়ে সেটা আবার টেস্টিং করবো। এক্সাম্পল কেরিয়ার্স, কোন কোন কেরিয়ারের মধ্যে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স অনেক হাই থাকে? যেমন সায়েন্টিস্ট, অবশ্যই সায়েন্টিস্টদের মধ্যে
সায়েন্টিফিক থিঙ্কিং থাকে, লজিক্যাল থিঙ্কিং থাকে, ম্যাথামেটিক্যাল রিজনিং লাগে, হাইপোথিসিস টেস্টিং লাগে, সবকটাই লাগে। ইঞ্জিনিয়ার্স ওদের ক্ষেত্রেও এটা লাগবে, ম্যাথামেটিক্যাল রিজনিং তাদের ভালো হতে হবে, সায়েন্টিফিক্যালি থিঙ্কিং করতে হবে। হাইপোথিসিস টেস্টিং ইঞ্জিনিয়ার্সদের ক্ষেত্রে অতটা কাজে লাগে না হয়তো। অ্যাকাউন্টেন্ট, অবশ্যই অ্যাকাউন্টেন্টদের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল রিজনিং অনেক বেশি থাকতে হবে। তারপর আছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স, মিউজিক স্মার্ট। মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলতে কি সেন্সিটিভিটি টু সাউন্ড প্যাটার্নস, পিচ, টোন, রিদম অ্যান্ড টিম্বার। টিম্বার কথার অর্থ কি? সুর। মানে ছোট ছোট যে ভুল হয় গান করার ক্ষেত্রে, রিদম কেটে যায় বা পিচ থেকে সরে যায়, টোনের যে আপ ডাউন, সাউন্ড প্যাটার্নসের মধ্যে যে চেঞ্জ, আমি যে কথা বলছি তো এর মধ্যে আমি কখনো জোরে বলছি, কখনো আস্তে বলছি, এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলোকে যে খুব সহজে রেকগনাইজ করতে পারে, তাহলে তার মিউজিক্যাল ইন্টেলিজেন্স অনেক হাই। নর্মালি আমরা যখন কোনো একটা রিয়েলিটি শো দেখি, যদি আমরা গানের রিয়েলিটি শো এর কথা বলি, তা আমরা যখন দেখি যে কেউ একজন গান করছে, আমরা অত বিচার করতে পারি না। আমরা বলতে আমি আমার কথাই বলছি, ডিসক্লেমার। মানে আমার কথা আর আমার মতো যারা ব্যক্তি আছে যাদের গান নিয়ে অত কোনো আইডিয়া নেই, মিউজিক নিয়ে আইডিয়া নেই, আমি তাদের কথাই বলছি। আমরা যখন একটা গান শুনছি, তারা আমাদের অত মাথায় আসছে না যে কোথায় ভুল করছে, কোথায় কি হচ্ছে, আমাদের তো সবই ভালো লাগে। কিন্তু যখন সেই জাজগুলো যারা বসে আছে, তারা ইজিলি ধরতে পারে যে এইখানটা তোমার টোনটা বেড়ে গেছিল, এটা ভুল হয়েছে, এখানটা তোমার রিদম কেটে গেছিল, এখানটায় বেশি লাউড গেয়ে ফেলেছিলে। এই জিনিসগুলো যে জাজ সে সহজে ধরতে পারে, কারণ তার মিউজিক্যাল ইন্টেলিজেন্স অনেক হাই। আমাদের হাই নয়, তা আমরা বুঝতে পারি না। আচ্ছা, এখানটা কি কি স্কিলস থাকে এক্ষেত্রে? প্লেয়িং ইনস্ট্রুমেন্টস, মানে কোনো বাদ্যযন্ত্রকে বাজানোর ক্ষমতা থাকে। কম্পোজিং মিউজিক, মিউজিক তৈরি করতে পারে। রেকগনাইজিং মিউজিক্যাল স্ট্রাকচারস, মানে একটা মিউজিকের স্ট্রাকচার কেমন হবে সেটাকে ইজিলি রেকগনাইজ করতে পারে। যে ভালো বাদ্যযন্ত্র বাদক হয়, সে কী করে, একটা মিউজিক শোনে আর সেই মিউজিকটাকে ইজিলি সঙ্গে সঙ্গেই নিজের বাদ্যযন্ত্রে বাজিয়ে দিতে পারে, কারণ তার ওই স্ট্রাকচার সম্পর্কে ভালো আইডিয়া আছে। মিউজিকের স্ট্রাকচারটা কেমন সে ধরতে পারে, ধরে নিজের বাদ্যযন্ত্রে ওটাকে বাজাতে শুরু করে। এক্সাম্পল কেরিয়ার্স, মানে কোন কোন কেরিয়ারের মধ্যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স ভালো থাকে। মিউজিশিয়ানস, অবশ্যই কম্পোজার্স অ্যান্ড মিউজিক থেরাপিস্ট। মিউজিক থেরাপিস্ট একটা ফিল্ড হয় যেখানটায় মিউজিক থেরাপি ব্যবহার করা হয় সেই সব লোকেদের ক্ষেত্রে যাদের মাইন্ডকে শান্ত করতে হবে। যেমন যে ডিপ্রেশনে যে ভুগছে বা যে অ্যাংজাইটিতে ভুগছে বা যে ব্যক্তি অ্যাঙ্গার ইস্যুস দিয়ে সাফার করছে, তাদের ক্ষেত্রে মাইন্ডকে শান্ত করার জন্য মিউজিক থেরাপি ব্যবহার করা হয়। তাহলে যে মিউজিক থেরাপিস্ট হবে তাদেরও এই মিউজিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে কোন মিউজিকটা শোনালে তাদের শান্ত হবে, কোন মিউজিকে তাদের অ্যাঙ্গার বেড়ে যাবে, কোন মিউজিক তাদেরকে ইমোশনটা বাইরে বার করতে কাজে লাগবে। এই সমস্ত আইডিয়া একজন মিউজিক থেরাপিস্টে থাকতে হবে। তারপর 4 নম্বর হলো বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, মানে বডি স্মার্ট। কন্ট্রোল ওভার বডিলি মোশন বা মুভমেন্ট, মানে বডি মুভমেন্টের ওপর ভালো একটা কন্ট্রোল থাকবে। স্কিলফুল হ্যান্ডলিং অবজেক্ট, স্কিলফুলি হ্যান্ডলিং অবজেক্ট মানে কোনো অবজেক্টকে হ্যান্ডেল করার ক্ষেত্রে তার স্কিল একটা ভালো দক্ষতা থাকবে। মানে একটা যদি পেন আমি ধরি, তা আমার পেনের উপরে যে হ্যান্ডেল করার ক্ষমতা যদি আমার ভালো হয়, তারপরে তো আমি পেন দিয়ে ভালো সুন্দর হাতের লেখা করতে পারবো, বা পেন্সিল দিয়ে সুন্দর আমি ড্রয়িং করতে পারবো। বা যদি আমি কোনো সার্জন হয়, তো আমার যদি হাত কাঁপে একটা অবজেক্ট ধরে, তাহলে আমি সেটা দিয়ে ভালো করে সার্জারি করতে পারবো না। তার মানে আমার সেই স্কিল থাকতে হবে যে আমি ওই অবজেক্টটাকে ধরে ভালো করে হ্যান্ডেল করতে পারবো, সেটা দিয়ে যা ইচ্ছে করতে পারবো, আমার যেমন মন চাইছে আমি সেই অনুযায়ী সেটাকে ব্যবহার করব। তো এই যে এবিলিটিটা, সেটা হলো স্কিলফুলি হ্যান্ডলিং অবজেক্ট, সেটা একজন বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের ভালো হবে, তার মধ্যে থাকবে।
স্কিলস কি আছে? কোঅর্ডিনেশন মানে আমার দুটো হাতকে আমি নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি একসাথে। একটা উদাহরণ আমি দিচ্ছি, চোখ আর হাতের ক্ষেত্রে। যেমন যেসব ব্যক্তিরা তীরন্দাজি করছে, অলিম্পিকে খেলতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয়? তারা লক্ষ্যের দিকে তাকিয়ে আছে, চোখ লক্ষ্যের দিকে, মানে হাতও সেই দিকেই একদম তীরকে রেডি করছে। তার চোখ দিয়ে বারবার হাতকে দেখতে হচ্ছে না যে হাতটা কি ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক নেই, এই তীরটা কি যাবে কি যাবে না, তাকে কিছু করতে হচ্ছে না। সে নর্মালি শুধু টার্গেটকে দেখছে, আর হাত আপনা আপনি তীর রেডি করছে ছোড়ার জন্য। তারপর তীর ছুটলো, লেগে গেল। তো যে ব্যক্তির বডিলি কাইনেসিটিক ইন্টেলিজেন্স ভালো হবে, তার আই মুভমেন্ট আর বডি মুভমেন্ট একদম কোঅর্ডিনেশনে বসবে। তারপরে কি আছে? ফিজিক্যাল পারফরমেন্স। তাদের ফিজিক্যাল পারফরমেন্স ভালো হবে অবশ্যই। বডিলি কাইনেসিটিক একটা উদাহরণ যেমন অ্যাথলেটস। তো অ্যাথলেটসদের মধ্যে ফিজিক্যাল পারফরমেন্স অবশ্যই তাদের ভালো হবে। খেলোয়াড় যারা ফুটবল খেলছে, ফিজিক্যাল পারফরমেন্স এগুলো সব। তারপরে ইউজিং টুলস, যেটা যেটা একটু আগেই বললাম, যেমন বিভিন্ন অবজেক্টকে ব্যবহার করতে পারা, বিভিন্ন যন্ত্রপাতিকে ব্যবহার করতে পারে, যেমন একজন সার্জন। তো এক্সাম্পল কেরিয়ার্স কী কী? অ্যাথলেটস, ড্যান্সার্স, অবশ্যই দুটো নিয়েই কথা বলেছি, না ড্যান্সার নিয়ে কথা বলিনি। ড্যান্সার যারা নাচ গান করে তাদের পারফরমেন্স ভালো হবে, কোঅর্ডিনেশন ভালো হবে। সার্জিয়ান, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম। আর ক্রাফটস পিপল, মানে যারা ক্রাফটস বানায়, যেমন মাটির জিনিসপত্র, মানে কুমোর বা আরও ধরনের যত জিনিসপত্র হয়, তাদের বিভিন্ন যন্ত্রপাতিকে ব্যবহার করতে হয়, তাদের হাতের মাধ্যমে তারা ডিজাইন তৈরি করে এমন জিনিসপত্র। তো এইসব কেরিয়ারের ক্ষেত্রে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স প্রয়োজন। তারপর আছে স্পেশাল ইন্টেলিজেন্স। স্পেশাল ইন্টেলিজেন্স বলতে এখানটা বোঝা যাচ্ছে যে ক্যাপাসিটি টু ভিজুয়ালাইজ অ্যান্ড ম্যানিপুলেট স্পেশাল কনফিগারেশনস। মানে একজন যার স্পেশাল ইন্টেলিজেন্স অনেক হাই হবে, সে মাইন্ডের মধ্যে ইমাজিন করতে পারবে যে কোন জিনিসটাকে কোথায় রাখলে কেমন দেখতে হবে, কোন জিনিসের আকৃতি কেমন, সেই আকৃতির যদি আমি ম্যানিপুলেট করি, যদি একটা চারকোনা বক্সকে আমি মাঝখান থেকে কেটে দিই, তাহলে কেমন দেখতে হবে সেটা আমি মাইন্ডের মধ্যে ভাবতে পারবো, যদি আমার স্পেশাল ইন্টেলিজেন্স ভালো হয়। আমি যদি একটা ঘর দেখি, আমি তাহলে বিচার করতে পারবো যে ঘরে যদি এই জিনিসটা এখানে থাকে, এই জিনিসটা এখানে থাকে, এই জিনিসটা এখানে থাকে, তাহলে ঘরটা কেমন দেখতে লাগবে। আমি এটা মাইন্ডের মধ্যে বিচার করতে পারছি, মাইন্ডের মধ্যেই ভাবতে পারছি, আমার মেন্টাল ইমেজারি অনেক ভালো, মানে মেন্টাল ইমেজারি করতে পারছি আমি। এইগুলো হলো স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। স্কিলস মেন্টাল ইমেজারি মানে মাইন্ডের মধ্যে ভাবা, মাইন্ডের মধ্যে ইমাজিন করতে পারা, ইমেজ তৈরি করতে পারা। তারপরে নেভিগেশন মানে দিক পরিচালনা করা, মানে কোন দিকে যেতে হবে, কোন দিক সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকবে। তারপর আছে ডিজাইন, বিভিন্ন ডিজাইন সম্পর্কে আমার আইডিয়া থাকবে। এটা হলো স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। এক্সাম্পল কেরিয়ার্স কী কী? আর্কিটেক্টস, অবশ্যই আর্কিটেক্টস যারা একটা ঘরকে দেখে, তার মধ্যে দেখে বলে এই জিনিসটাকে এখানে দাও, এই জিনিসটাকে এখানে দিতে হবে, এই জিনিসটাকে এখানে দিতে হবে, এই জিনিসটা এখানে দিতে হবে, এই দেয়ালটাকে ভেঙে দিতে হবে, তাহলে হেভি দেখতে হবে। তো আর্কিটেক্টস যারা হয় তাদের স্পেশাল ইন্টেলিজেন্স হাই হয়। গ্রাফিক ডিজাইনার্স তো অবশ্যই। পাইলটস, অবশ্যই পাইলটসদের স্পেশাল ইন্টেলিজেন্স অনেক হাই হয়। পাইলট যারা হয় তাদের ট্রেনিংও দেওয়া হয় স্পেশাল ইন্টেলিজেন্সকে আরও বেশি হাই করার জন্য। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, পিপল স্মার্ট, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারেক্ট এফেক্টিভলি উইথ আদার্স, মানে অন্যের সাথে অন্যকে বোঝার এবিলিটি, অন্যের সাথে ইন্টারেক্ট করার, কমিউনিকেট করার এবিলিটি তাদের অনেক ভালো থাকে। স্কিলস কি? এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হলো বাংলায় বলা হয় সমানুভূতি, মানে অন্যের যে ভাবনা তাকে অনুভব করতে পারা, অন্যের যে ভাবনা না, অন্যের যে অনুভূতি সেটাকে অনুভব করতে পারা, সমান অনুভূতি। অন্য একজন কি ফিল করছে সেই ফিলটাকে আমি ফিল করতে পারছি, সেটা হলো এমপ্যাথি। কমিউনিকেশন,
মানে কমিউনিকেট করা, অন্যের সাথে কথা বলার ক্ষমতা, কথোপকথন। অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং মানে সম্পর্ক তৈরি করা। একজন কাউন্সিলরের এই 3টে জিনিসই প্রয়োজন পড়ে। র্যাপো বিল্ডিং করতে হয় তাকে একটা লোকের সাথে, যাতে সেই লোকটা খুব সহজে নিজের মনের কথাকে বলতে পারে। তারপর তার এমপ্যাথি থাকতে হয়, সে সমানুভূতি থাকতে হবে তার প্রতি। আর কমিউনিকেশন স্কিলসও তার ভালো থাকতে হবে। এক্সাম্পল ক্যারিয়ার্স কি টিচার্স অবশ্যই, কাউন্সিলার্স, সেলস পিপল অবশ্যই, সেলস পিপল কথাবার্তা বলে এমন রিলেশনশিপ তৈরি করে যে প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। এর বেশি এমপ্যাথি দেখাতে গেলে আবার তারা ঝামেলায় পড়ে যাবে, তখন সেলস করতে পারবে না। আর কি পলিটিশিয়ানস, হ্যাঁ অবশ্যই পলিটিশিয়ানস, তারা একটা দুটো লোকের সাথে না, পুরো গোষ্ঠীর করে মাথা খেয়ে ফেলে। ওরা খুব সিলেক্টিভলি ওয়ার্ড পিক করে, সিলেক্টিভলি কোন কাজটা করলে একটা গোষ্ঠীকে ম্যানিপুলেট করা যাবে, নিজের ফরে নিয়ে আসা যাবে, ভোট ব্যাংক ভর্তি করা যাবে সেই গোষ্ঠীর দিয়ে, ওরা ভালো মতো জানে। তো যারা পলিটিশিয়ানস হচ্ছে তাদের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক বেশি হচ্ছে। তারপরে আসছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স যেটা ছিল সেটা হলো অন্য ব্যক্তির সাথে একটা রিলেশন বিল্ডিং করা, অন্য ব্যক্তির সাথে কমিউনিকেশন ভালো থাকা। আর ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় আমি নিজের সম্পর্কে জানি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ান সেলফ, মানে নিজের সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা, নিজেকে বোঝার ক্ষমতা, ইনক্লুডিং ইমোশনস, নিজের ইমোশনকে বোঝা, মোটিভেশনকে বোঝা, অ্যান্ড গোলস, আমি কি করতে চাই সেগুলোকে বোঝা। স্কিলস হলো সেলফ রিফ্লেকশন, আমি যেমন আমি সেটাকেই রিফ্লেক্ট করি। পার্সোনাল গোল, আমার গ্রোথে আমি আমার জন্য আমার কি কি প্রয়োজন আমি সেই জিনিসগুলোই করব যেগুলো আমার লাইফকে বেটারমেন্ট দেবে। গোল সেটিং, আমি গোল সেটিংসে ভালো হব যদি আমি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আমার হাই হয় তাহলে। এক্সাম্পল কেরিয়ার্স কি কি? সাইকোলজিস্ট, অবশ্যই সাইকোলজিস্টদের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক হাই হয়। ফিলোসফার্স, স্পিরিচুয়াল লিডার্স, এরা কেমন হয়? এরা নিজেকে বোঝে, আর সেই নিজেকে বোঝার নলেজ দিয়ে তারা ফিলোসফি তৈরি করে। ফিলোসফার্স, স্পিরিচুয়াল লিডার্সরা অন্যদেরকে জ্ঞান দেয়, মানে অন্যদেরকে বোঝায় যে নিজের সম্পর্কে কী করে জানবে। সাইকোলজিস্ট, অবশ্যই সাইকোলজিস্ট অন্যের প্রবলেমসগুলোকে সলভ করে নিজের সম্পর্কে সে যা জানতে পেরেছে সেটা দিয়ে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে ইন্টেলিজেন্স সম্পর্কে হাওয়ার্ড গার্ডেনার তথ্য দিয়েছিলেন বা ইনফরমেশন দিয়েছিলেন সেটা হলো ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বলতে কি? এবিলিটি টু রেকগনাইজ, ক্যাটাগরাইজ প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড আদার এলিমেন্টস অফ দ্য নেচার। মানে কি? একটা প্লান্টস তাকে ক্যাটাগরাইজ করা, রেকগনাইজ করা মানে চিনতে পারা, এইগুলো যেমন একটা জমিতে কী ধরনের ফসল হবে সেটাকে বুঝতে পারা, একটা প্লান্ট সেটা মরে যাচ্ছে কেন, সেটা কি ভালো আছে কি নেই এইটা রেকগনাইজ করা। যেমন একটা কৃষক সেই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারে যে ওয়েদার এরকম আছে তাহলে এই সময় এই গাছ দিতে হবে, জল নেই তাহলে এই ফসলটা হবে, বা সে ফসলের দিকে তাকিয়ে বা ফসলকে দেখেই বুঝতে পারবে যে ফসলের গ্রোথ কেমন হচ্ছে। অ্যানিমালসের ক্ষেত্রে ওই জিনিসটা যারা ভেটেরিনারি ডক্টর হয় বা যারা প্রাণী দের সাথে সময় কাটায়, পশু ট্রেনার যারা, তারা তাদের এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স অনেক হাই হয়। তারা তাদের প্রবলেমসগুলোকে বুঝতে পারে, তাদের কোন ব্রিড তাদের ক্ষেত্রে ভালো হবে, কোন খাবার তাদের দরকার, যাবতীয় বিষয়াদি তারা বুঝতে পারে। অ্যান্ড আদার এলিমেন্টস অফ দ্য নেচার, আমরা প্রকৃতির বাকি জিনিসপত্র সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকে। স্কিলস কী কী থাকে? অবজারভেশনস, প্যাটার্ন রেকগনিশনস ইন নেচার। অবজারভেশনস মানে ভালো করে দেখার, অবজার্ভ করা ক্ষমতা থাকে। অবশ্যই একজন ফসল যে চাষ করছে মানে কৃষক, সে অবজার্ভ করে তো জিনিসগুলোকে বোঝে যে তার ফসল ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। প্যাটার্ন রেকগনিশন ইন নেচার মানে নেচারের বিভিন্ন প্যাটার্নকে রেকগনাইজ করা। অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি মানে এনভায়রনমেন্টে কী পরিবর্তন হয়েছে না হচ্ছে সেগুলোকে বুঝতে পারা। এক্সাম্পল কেরিয়ার্স কী কী হয়? বায়োলজিস্ট, ফার্মার্স, কনজারভেশনিস্ট মানে যারা সংরক্ষণ করে, প্রাণী সংরক্ষণ যারা করে,
যারা প্লান্ট সংরক্ষণ করে, মানে সংরক্ষণ করে বলতে যারা যারা আন্দোলন করছে, যারা লোককে বোঝাচ্ছে যে প্রাণী হত্যা করো না, দূষণ ঘটছে, দূষণ হয়ে গেলে মানুষ মারা যাবে, প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন জিনিস যারা মানুষকে বোঝায় তারা হলো কনজারভেশনিস্ট। তারপর আমরা পড়বো ক্রিটিসিজম। ক্রিটিসিজম কী কী আছে? ল্যাক অফ এম্পিরিক্যাল এভিডেন্স। আমি এই যে আইডিয়াটা দিলাম তার পিছনে আমি বললাম দেখো এই এভিডেন্স আছে তাই জন্য আমি এই কথা বলতে পারছি। তো হাওয়ার্ড গার্ডেনার যে থিওরিটা দিয়েছিল সেক্ষেত্রে এম্পিরিক্যাল এভিডেন্সের অভাব ছিল। ওভারল্যাপ উইথ ট্যালেন্ট। যে ইন্টেলিজেন্সগুলোর কথা হাওয়ার্ড গার্ডেনার বলছে সেগুলো অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স নয়, সেগুলো হলো পার্সোনালিটি ট্রেট বা স্কিলস। ইন্টেলিজেন্সের মধ্যে ধরা যাবে না। আর এটা কি বলা হচ্ছে যে মেজারমেন্ট ইস্যুস।